শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে। আদিনিবাস পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার বরানগর কুটিঘাট অঞ্চল। তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় তার 20 বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল ব্যোমকেশ বক্সী। আজকের গল্প অদৃশ্য ত্রিকোণ। অদৃশ্য ত্রিকোণ। অদৃশ্য ত্রিকোণ। শেষ পর্ব। শহরের একান্তে বাড়িটা না কিনলেই হইতো, কিন্তু তখন কে জানিত এখন চোর ছাঁচুরদের ভয়ে বাড়ি ছাড়িয়া গেলে মান থাকিবে না। স্বামী বিষয়বুদ্ধিহীন, অপদার্থ। কি করা যায়? দুটো শক্ত সমর্থ গোছের চাকর রাখিবে, কিন্তু চাকরের উপর ভরসা কি? যে রক্ষক সেই ভক্ষক হইয়া উঠিতে পারে। ডাকাতেরা ঘুষ খাওয়াইয়া যদি চাকরদের বশ করে, তাহারাই রাত্রে দ্বার খুলিয়া ডাকাতদের ঘরে ডাকিয়া আনিবে। তার চেয়ে বুড়ি আনা ভালো। শয়ন ঘরের লোহার সিন্ধুকে দামি গহনা আছে, কিন্তু আত্মরক্ষার একটা অস্ত্র নাই। হঠাৎ একটা কথা মনে হওয়ায় রেবা উত্তেজিতভাবে বিছানায় উঠিয়া বসিল। তাহার শ্বশুরের একটা পিস্তল ছিল। 6 মাস পূর্বে তিনি যখন মারা যান, তখন পিস্তলটা থানায় জমা দেওয়া হইয়াছিল। সেই পিস্তলটা কি ফেরত পাওয়া যায় না? কাল সকালে সে থানায় গিয়া রমণীবাবুর সঙ্গে দেখা করিবে। একটা পিস্তল বাড়িতে থাকিলে আর ভয় কি? অনেকটা নিশ্চিত হইয়া রেবা ঘুমাইয়া পড়িল। পরদিন সকালে রেবা সুনীলকে লইয়া আবার থানায় চলিল। পথে সুনীলের অনুচ্চারিত প্রশ্নের উত্তরে রেবা বলিল, বাবার পিস্তলটা থানায় জমা আছে, সেটা ফেরত নিলে ভালো হয় না? যেন কথাটা সুনীলের মাথায় আসে নাই। এমনইভাবে চোখ বড় করিয়া সে কিছুক্ষণ চিন্তা করিল। তারপর ঘাড় নাড়িতে নাড়িতে বলিল, ভালো হবে। থানায় রমণীবাবু প্রস্তাব শুনিয়া বলিলেন, বেশ তো, একটা দরখাস্ত করে দিন, হয়ে যাবে। কার নামে লাইসেন্স নেবেন? এই কথাটা রেবা চিন্তা করে নাই। সে স্ত্রী লোক, পূর্বে কখনো পিস্তল ছোড়ে নাই। আগ্নেয়াস্ত্র সম্বন্ধে তাহার মনে একটা সশস্ত্র শঙ্কার ভাব আছে, কিন্তু সে তাহা প্রকাশ করিতে চায় না। চট করিয়া বলিল, কেন এর নামে? রমণীবাবু বলিলেন, তাই হবে। আপনি এখনই দরখাস্ত করে দিন। আমি একবার আপনাদের বাড়িতে গিয়া নিয়ম রক্ষা রকমের তদারক করে আসবো। কালই পিস্তল পেয়ে যাবেন। রেবা দরখাস্ত লিখিল। সুনীল তাহাতে সই করিল। রমণীবাবু জিজ্ঞাসা করিলেন, সুনীলবাবু, আপনি আগে কখনো বন্দুক পিস্তল ছুঁড়েছেন? সুনীল আমতা আমতাভাবে বলিল, না, হ্যাঁ, অনেকদিন আগে লুকিয়ে বাবার পিস্তল নিয়ে কয়েকবার ছুঁড়েছিলাম, তখন ছেলে মানুষ ছিলাম। রমণীবাবু হাসিয়া বলিলেন, কাজটা বেআইনি হয়েছিল। যার নামে লাইসেন্স, সে ছাড়া আর কারোর আগ্নেয়াস্ত্র ব্যবহার করার হুকুম নেই। অবশ্য আতুরে নিয়মও নাস্তি। বিপদে পড়লে সকলেই সব রকম অস্ত্র ব্যবহার করতে পারে। সেদিন বৈকালে রমণীবাবু এনকোয়ারি করতে আসছিলেন এবং চা জলখাবার খাইয়া ঘণ্টাখানে গল্প করিয়া প্রস্থান করিলেন। তাহার ধারণা জন্মিল সুনীল হাবাগোবা জড় প্রকৃতির লোক। রেবা তাহাকে নাকে দড়ি দিয়া ঘুরাইতেছে। হাবাগোবা লোকেরা হাতে টাকা পাইলে উচ্ছৃঙ্খল হয়। সুনীলও তাহাই হইয়াছিল, এখন শুধরাইয়া গিয়াছে। সুনীলের প্রকৃত স্বরূপ তিনি তখনও চেনেন নাই। পরদিন সুনীল গিয়া থানা হইতে লাইসেন্স ও পিস্তল লইয়া আসিল। বন্দুকের দোকান হইতে এক বাক্স কার্তুজও কিনিয়া আনিল। দুপুরবেলা রেবা বাড়ি ফিরিলে
সুনীল পিস্তল ও কার্তুজের বাক্স তাহার সামনে টেবিলের উপর রাখিয়া বলিল, এই নাও। রেবা সশঙ্ক চক্ষে আগ্নেয়াস্ত্র নিরীক্ষণ করিয়া বলিল, আমি কি করব? তুমি রাখো, দরকার হলে তুমিই তো ব্যবহার করবে। সুনীল ইহাই প্রত্যাশা করিয়াছিল। সে পিস্তল ও কার্তুজ লইয়া নিজের ঘরে রাখিয়া আসিল। ইহার 2 দিন পরে পাগড়িধারী দুর্বৃত্তটাকে আর একবার রাস্তা দিয়ে যাইতে দেখা গেল। তারপর তাহার যাতায়াত বন্ধ হলো। 1 সপ্তাহ নিরুপদ্রবে কাটিয়া যাইবার পর রেবা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিল, ওরা বোধহয় জানতে পেরেছে বাড়িতে বন্দুক আছে, তাই আশা ছেড়ে দিয়েছে। সুনীল বিজ্ঞের মতো মাথাটি নাড়িতে নাড়িতে বলিল, তারপর যত দিন কাটিতে লাগিল রেবার মন ততই নিরুদ্বেগ হইতে লাগিল। সংসারে স্বাভাবিক অবস্থা আবার ফিরিয়া আসিল। রেবা সকালে কাজে বাহির হয়, বিকালে বেড়াইতে যায়। সুনীল বাড়িতে বসিয়া রহস্য রোমাঞ্চ পড়ে। কদাচিৎ সন্ধ্যার সময় ঘণ্টাখানেকের জন্য বাড়ি হইতে বাহির হয়। তাহার বন্ধু বান্ধব নাই। সে কখনো রেলওয়ে স্টেশনে গিয়া স্টল হইতে বই কেনে, কখনো শহরের এঁদো পাড়া গলিতে হুকুম সিংয়ের সঙ্গে দেখা করে। হুকুম সিংয়ের সঙ্গে তাহার কাজ এখনো শেষ হয় নাই। এইভাবে 2 মাস কাটিয়া গেল। শীত শেষ হইয়া আসিল। রেবার মন হইতে গুন্ডার সম্ভাবিত আক্রমণের কথা সম্পূর্ণ মুছিয়া গেল। একদিন সন্ধ্যাকালে রেবার 2টি বান্ধবী বাড়িতে আসিয়াছিল। রেবা তাহাদের লইয়া খাওয়া দাওয়া হাসি গল্পে ব্যস্ত ছিল। রেবার বান্ধবীরা বাড়িতে আসিলে সুনীলকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া চলে। চাকরের মর্যাদাও সে তাহাদের কাছে পায় না। তাই তাহারা কেউ আসিলে সুনীল নিজের ঘরে বসিয়া থাকে কিংবা বেড়াইতে যায়। আজও সে নিজের ঘরে চলিয়া গেল। তারপর চুপি চুপি পিছনের দরজা দিয়া বাড়ি হইতে বাহির হইল। অনেকদিন হইতে সে এই সুযোগের প্রতীক্ষা করিতেছিল। সুনীল শহরে গিয়া গলির মধ্যে হুকুম সিংয়ের সঙ্গে দেখা করিল। 10 মিনিট ধরিয়া হুকুম সিং তাহার নির্দেশ শুনিয়া শেষে বলিল, খবর পেয়েছি, বাড়িতে পিস্তল আছে। সুনীল পকেট হইতে পিস্তল বাহির করিয়া দেখাইল। পিস্তল খুলিয়া দেখাইল, তাহার মধ্যে টোটা নাই। বলিল, তুমি নির্ভয়ে বাড়িতে ঢুকতে পারো। হুকুম সিং হাত পাতিয়া বলিল, আমার ইনাম? সুনীল 2 মাসে 600 টাকা জমাইয়াছিল। তাহাই হুকুম সিংয়ের হাতে দিয়া বলিল, এই নাও, এর বেশি এখন আমার কাছে নেই। তুমি কাজ সেরে ওর গায়ের গয়নাগুলো নিও। তারপর সম্পত্তি যখন আমার হাতে আসবে তুমি 10,000 টাকা পাবে। আমি এখন রেলওয়ে স্টেশনে যাচ্ছি, রাত্রি 8টার পর বাড়ি ফিরব। হুকুম সিং বলিল, বহুত খুব। যা যা বলেছি মনে থাকবে? জি, আপনি বেফিকার থাকুন, আমি সাজসজ্জা করে এখনই বেরোচ্ছি। হুকুম সিং কালিঝুলি মাখিয়া ছদ্মবেশ ধারণের জন্য নিজের কোঠরে প্রবেশ করিল। সুনীল স্টেশনে গেল না, দ্রুতপদে গৃহের পানে ফিরিয়া চলিল। অন্ধকার হইয়া গিয়াছে। বাড়ির কাছাকাছি আর পৌঁছিয়া সুনীল দেখিল বান্ধবীরা এখনো আছে। সে আশ্বস্ত হইয়া রাস্তার ধারে একটা বড় গাছের পিছনে লুকাইয়া রহিল। সেখানে দাঁড়াইয়া পকেট হইতে পিস্তল বাহির করিল। অন্য পকেটে কার্তুজ ছিল, তাহা পিস্তলে ভরিয়া প্রস্তুত হইয়া রহিল। কিছুক্ষণ পরে রেবার বান্ধবীরা চলিয়া গেলে রেবা ভিতর হইতে সদর দরজা বন্ধ করিয়া দিল। রাত্রি 7:30। রেবা আন্নাকে ডাকিয়া প্রশ্ন করিল, বাবু কোথায় রে? আন্না বলিল, বাবু বেরিয়েছে, সদর দিয়ে তোমার ওনার এলেন, বাবু খিড়কি দিয়ে বেরিয়ে গেল। ও আচ্ছা, তুই রান্না চড়াগে যা। রেবা উদ্বিগ্ন হইল না। চোর ডাকাতের ভয় আর তাহার নাই। সে অন্য কথা ভাবিয়া পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলিল। এইভাবে যদি জীবন চলিতে থাকে মন্দ কি? বাহিরে গাছের আড়ালে সুনীল ওত পাতিয়া বসিয়া আছে। শহরের দিক হইতে হুকুম সিংকে
আসতে দেখা গেল। সে নিঃশব্দে আসিতেছে, নাগরা জুতোর আওয়াজ নাই। দ্বারের সামনাসামনি আসিয়া সে আগে পিছিয়ে তাকাইল, তারপর দ্বারে মৃদু টকা দিল। সুনীল আসিয়াছে মনে করিয়া রেবা দ্বার খুলিয়া দিল। সঙ্গে সঙ্গে হুড়মুড় করিয়া হুকুম সিং ভিতরে ঢুকিয়া পড়িল এবং দু হাতে রেবার গলা টিপিয়া ধরিল। একটি অর্ধোচ্চারিত চিৎকার রেবার কণ্ঠ হইতে বাহির হইল, তারপর আর শব্দ নয়। আন্না রান্নাঘর হইতে চিৎকার শুনিতে পাইয়াছিল। সবিস্ময়ে বাহিরের ঘরে উঁকি মারিয়া দেখিল, যখের মতো কালো দুর্দান্ত একটা লোক রেবার গলা টিপিতেছে। আন্না বাঘ নিষ্পত্তি করিল না, রান্নাঘরে ফিরিয়া গিয়া দ্বারে হুড়কা আটকাইয়া দিল। হুকুম সিং যখন দেখিল রেবার দেহে প্রাণ নাই, তখন সে তাহাকে মেজেই শোয়াইয়া দিল। রেবার হাতের কানের গলার গহনাগুলো খুলিয়া লইয়া নিজের পকেটে রাখিল, তারপর সদর দরজা দিয়া বাহির হইল। গাছের আড়ালে সুনীল এই মুহূর্তটির প্রতীক্ষা করিতেছিল। কে কে বলিয়া সে ছুটিয়া বাহির হইয়া আসিল। হুকুম সিং হতভম্ব হইয়া দাঁড়াইয়া পড়িয়াছিল। সুনীল ছুটিয়া আসিয়া পিস্তল তুলিল। হুকুম সিংয়ের বুক লক্ষ্য করিয়া পিস্তলের সমস্ত কার্তুজ উজাড় করিয়া দিল। হুকুম সিং মুখ থুবড়াইয়া সেইখানেই পড়িল, আর নড়িল না। সুনীল তখন চিৎকার করিতে করিতে গৃহে প্রবেশ করিল। কি হয়েছে? হ্যাঁ রেবা? রান্নাঘরে আন্না সুনীলের কণ্ঠস্বর শুনিতে পাইয়া কাঁপিতে কাঁপিতে বাহির হইয়া আসিল। সুনীল ব্যাকুল স্বরে বলিল, আন্না, এ কি হলো? রেবা মরে গেছে। গুন্ডাটা রেবাকে মেরে ফেলেছে। কিন্তু আমিও গুন্ডাকে মেরেছি। সে লাফাইয়া উঠিল। পুলিশ, আমি পুলিশে খবর দিতে যাচ্ছি বলিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। যথাসময়ে স্থানীয় থানা হইতে পুলিশ আসিল। আন্না যাহা দেখিয়াছিল পুলিশকে বলিল। খবর পাইয়া রমণীবাবু আসিলেন। সুনীল হ্যাবলার মতো তাহার পানে চাহিয়া বলিল, আমি বেড়াতে বেরিয়েছিলাম, ফিরে এসে বাড়ির কাছাকাছি পৌঁছতেই একটা চিৎকার শুনতে পেলাম। ছুটে এসে দেখি ওই লোকটা বাড়ি থেকে বেরোচ্ছে। আমার মাথা গোলমাল হয়ে গেল। আমি পিস্তল দিয়ে ওকে মেরেছি। তারপর ঘরে ঢুকে দেখি তার ব্যাহত চক্ষু রেবার মৃতদেহের দিকে ফিরিল। সে দুহাতে মুখ ঢাকিল। রমণীবাবু ক্ষণেক নীরব থাকিয়া প্রশ্ন করিলেন, আপনি পিস্তল নিয়ে বেড়াতে গিয়েছিলেন? আপনি পিস্তল নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন? সুনীল মুখ খুলিল, ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, আমার নামে পিস্তল, আমি সর্বদা পিস্তল আমার কাছেই রাখি। রমণীবাবু বলিলেন, পিস্তল দিন, ওটা আমি বাজেয়াপ্ত করলাম। সুনীল বিনা আপত্তিতে পিস্তল রমণীবাবুর হাতে সমর্পণ করিল। পিস্তলে আর তাহার প্রয়োজন ছিল না। ব্যোমকেশ বলিল, সুনীল সরকার বোকা বটে, কিন্তু বুদ্ধি আছে। রমণীবাবু করুণ হাসিয়া বললেন, ব্যোমকেশবাবু, আমার ধারণা ছিল আমি বুদ্ধিমান, কিন্তু সুনীল সরকার আমাকে বোকা বানিয়ে দিয়েছে। তার মতলব কিছু বুঝতে পারিনি। হুকুম সিংকে খুন করার অপরাধে তাকে যে ধরবো সে উপায় নেই। স্পষ্টতই হুকুম সিং তার বাড়িতে ঢুকে তার স্ত্রীকে খুন করে গায়ের গয়না কেড়ে নিয়েছিল। সুতরাং তাকে খুন করার অধিকার সুনীলের ছিল। সে এক ঢিলে দুই পাখি মেরেছে। পৈতৃক সম্পত্তি উদ্ধার করেছে এবং নিজের দুষ্কৃতির একমাত্র শরিককে সরিয়েছে। স্ত্রীর মৃত্যুর পর সেই এখন সম্পত্তির উত্তরাধিকারী, কারণ সেই নিকটতম আত্মীয়। রেবার উইল ছিল না। সুনীল আদালতের হুকুম নিয়ে গদিয়ান হয়ে বসেছে। হু বলিয়া ব্যোমকেশ চিন্তাচ্ছন্ন হইয়া পড়িল। রমণীবাবু বলিলেন, একটা রাস্তা বার করুন ব্যোমকেশবাবু। যখন ভাবি একজন অতি বড় শয়তান আইনকে কলা দেখিয়ে চিরজীবন মজা লুটবে, তখন অসহ্য মনে হয়।
ব্যোমকেশ মুখ তুলিয়া বলিল, রেবা অজিতের লেখা বইগুলো ভালোবাসতো? রমণীবাবু বলিলেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, ওদের বাড়ি আমি আগাবাস্তলা সার্চ করেছিলাম। আমার কাজে লাগে এমন তথ্য কিছু পাইনি, কিন্তু দেখলাম অজিত বাবুর লেখা আপনার কীর্তি কাহিনী সবগুলোই আছে। সবগুলিতে রেবার নাম লেখা আছে। তা থেকে মনে হয় রেবা আপনার গল্প পড়তে ভালোবাসতো। ব্যোমকেশবাবু আবার চিন্তামগ্ন হইয়া পড়িল। আমরা সিগারেট ধরাইয়া অপেক্ষা করিয়া রহিলাম। দেখা যাক ব্যোমকেশের মস্তিষ্করূপ গন্ধবাদন হইতে কোন বিশল্যকরণী দাবায় বাহির হয়। 10 মিনিট পরে ব্যোমকেশ নড়িয়া চড়িয়া বসিল। আমরা সাগ্রহে তাহার মুখের পানে চাহিলাম। সে বলিল, রমণীবাবু, রেবার হাতের লেখা জোগাড় করতে পারেন? হাতের লেখা? রমণীবাবু ভ্রু তুলিলেন। ব্যোমকেশ বলিল, ধরুন তার হিসেবের খাতা কিংবা চিঠির ছেঁড়া টুকরো, যাতে বাংলা লেখার ছাঁদটা পাওয়া যায়। রমণীবাবু গালে হাত দিয়া চিন্তা করিলেন। শেষে বলিলেন, চেষ্টা করতে পারি, কিন্তু মতলবটা কি? ব্যোমকেশ বলিল, মতলবটা এই, রেবা আমার রহস্য কাহিনী পড়তে ভালোবাসতো। সুতরাং অটোগ্রাফের জন্য আমাকে চিঠি লেখা তার পক্ষে অসম্ভব নয়। মেয়েদের যে ও দুর্বলতা আছে তার পরিচয় আমরা হামেশাই পেয়ে থাকি। মনে করুন 6 মাস আগে রেবা আমাকে চিঠি লিখেছিল, আমার অটোগ্রাফ চেয়েছিল, তারপর আমাকে জানিয়ে দিয়েছিল যে তার স্বামী তাকে খুন করার ফোন দিয়ে আসছে। আমি যদি তার অপঘাত মৃত্যুর খবর পাই তাহলে যেন তদন্ত করি। রমণীবাবু গভীরভাবে চিন্তা করিয়া বলিলেন, বুঝেছি। জাল চিঠি তৈরি করবেন, তারপর সেই চিঠি সুনীলকে দেখিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবেন। ব্যোমকেশ বলিল, স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করব। সুনীল যদি ভয় পেয়ে সত্য কথা বলে ফেলে তবেই তাকে ধরা যেতে পারে। রমণীবাবু বলিলেন, আমি রেবার হাতের লেখার নমুনা জোগাড় করব, আর কিছু? ব্যোমকেশ প্রশ্ন করিল, রেবার নাম ছাপা চিঠির কাগজ ছিল কি? ছিল, তাও পাবেন। আর কিছু? আর একটা টেপ রেকর্ডিং মেশিন। যদি সুনীল কনফেস করে তার পাকাপাকি রেকর্ড থাকা ভালো। বেশ, কাল সকালে আমি আবার আসবো। বলিয়া রমণীবাবু বিশেষ উত্তেজিতভাবে বিদায় লইলেন। পরদিন সকালে আমরা সবেমাত্র শয্যা ত্যাগ করিয়াছি, রমণীবাবু আসিয়া উপস্থিত। তাহার হাতে একটি চামড়ার স্যাচেল। হাসিয়া বলিলেন, জোগাড় করেছি। ব্যোমকেশ তাহাকে সিগারেট দেয়া বলিল, কি কি জোগাড় করলেন? রমণীবাবু স্যাচেল খুলিয়া সন্তর্পণে একটি কাগজের টুকরো বাহির করিয়া আমাদের সামনে ধরিলেন। বলিলেন, এই নিন রেবার হাতের লেখা। চিঠির কাগজের ছিন্নাংশ, তাহাতে বাংলায় কয়েক ছত্র লেখা আছে, স্ত্রীর প্রতি স্বামীর যদি কর্তব্য না থাকে, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য থাকবে কেন? আমরা আধুনিক যুগের মানুষ, সেকেলে সংস্কার আঁকড়ে থাকার মানে হয় না। ব্যোমকেশ প্রশ্ন করিল, এই রেবার হাতের লেখা দস্তাখত নেই দেখছি, কোথায় পেলেন? রমণীবাবু স্যাচেল হইতে একটা সাদা চিঠির কাগজ লইয়া বললেন, আর এই নিন রেবার নাম ছাপা সাদা চিঠির কাগজ। কাল রাত্রে এখান থেকে বেরিয়ে সোটান সুনীলের বাড়িতে গিয়েছিলাম। তাকে সোজাসুজি বললাম, তোমার বাড়ি আর একবার খুঁজে দেখব। সে আপত্তি করলো না। কেমন, যা জোগাড় করেছি তা চলবে তো? ব্যোমকেশ ছেঁড়া চিঠির টুকরো পর্যবেক্ষণ করিতে করিতে বলিল, চলবে। রেবার হাতের লেখা নকল করা শক্ত হবে না। যারা রবীন্দ্রীয় ছাঁদের নকল করে তাদের লেখা নকল করা সহজ। টেপ রেকর্ডার পেয়েছেন? রমণীবাবু বলিলেন, পেয়েছি।
যখন বলবেন তখন এনে হাজির করব। তাহলে শুভকর্মের দিন স্থির কবে করেছেন? ব্যোমকেশ একটু ভাবিয়া বলিল, আজ হোক না, একটু শুভস্য শীঘ্রম। আমি সুনীলকে একটা চিঠি লিখে দিচ্ছি, সেটা আপনি কারোর হাতে পাঠিয়ে দেবেন। একটা সাধারণ প্যাডের কাগজে ব্যোমকেশ চিঠি লিখল। শ্রী সুনীল সরকার, বরাবরেশু, আপনার স্ত্রীর সহিত পত্রযোগে আমার পরিচয় হইয়াছিল। তিনি মত সংক্রান্ত কাহিনী পড়িতে ভালোবাসিতেন। শুনিলাম তাহার মৃত্যু হইয়াছে। শুনিয়া দুঃখিত হইয়াছি। আমি কয়েকদিন যাবৎ এখানে আসিয়া ডাক বাংলোতে আছি। আপনি যদি আজ সন্ধ্যা 7টার সময় ডাক বাংলোতে আসিয়া আমার সঙ্গে দেখা করেন, আপনার স্ত্রী আমাকে যে শেষ চিঠিখানি লিখিয়াছিলেন তাহা আপনাকে দেখাইতে পারি। চিঠিখানি আপনার পক্ষে গুরুত্বপূর্ণ। নিবেদনে ইতি, ব্যোমকেশ বক্সী। চিঠি খামে ভরিয়া ব্যোমকেশ রমণীবাবুর হাতে দিল। তিনি বলিলেন, আচ্ছা, এখন উঠি। চিঠিখানি এমনভাবে পাঠাবো যাতে সুনীল বুঝতে না পারে যে পুলিশের সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে। দুপুরবেলা টেপ রেকর্ডার নিয়ে আসছি। তিনি প্রস্থান করিলে ব্যোমকেশ রেবার চিঠি লইয়া বসিল। নানাভাবে তাহার পরীক্ষা নিরীক্ষা করিতে লাগিল। আলোর সামনে তুলিয়া ধরিয়া কাগজ দেখিল, ছিন্ন অংশের কিনারা পর্যবেক্ষণ করিল। তারপর সিগারেট ধরাইয়া টানিতে লাগিল। বলিলাম, কি দেখলে? ব্যোমকেশ ঊর্ধ্ব দিকে ধোঁয়া ছাড়িয়া বলিল, চিঠিখানা আস্ত ছিল, সম্প্রতি ছেঁড়া হয়েছে। চিঠির লেজা মুড়ো কোথায় গেল তাই ভাবছি। আমিও ভাবিলাম। তারপর বলিলাম, রেবা হয়তো নিজের কোনো বান্ধবীকে চিঠিখানা লিখেছিল। রমণীবাবু তার কাছ থেকে আদায় করেছেন। বান্ধবী হয়তো নিজের নাম গোপন রাখতে চায়। হতে পারে, অসম্ভব নয়। রেবার বান্ধবী হয়তো রমণীবাবুকে শর্ত করিয়ে নিয়েছে যে তার নাম প্রকাশ পাবে না। তাই রমণীবাবু আমার প্রশ্ন এড়িয়ে গেলেন। যাক, এবার জালিয়াতির হাতে খড়ি হোক। অজিত, কাগজ কলম দাও। অতঃপর 2 ঘন্টা ধরিয়া ব্যোমকেশ রেবার হাতের লেখা মক্স করিল। শেষে আসল ও নকল আমাকে দিয়া বলিল, দেখো দেখি কেমন হয়েছে। অবশ্য নাম দস্তখতটা আন্দাজে করতে হলো। একটা নমুনা পেলে ভালো হতো, কিন্তু এতেই চলে বোধ হয়। রেবার চিঠি ও ব্যোমকেশের খসড়া পাশাপাশি রাখিয়া দেখিলাম লেখার ছাঁদে তফাৎ নাই। সাধারণ লোকের কাছে ব্যোমকেশের লেখা স্বচ্ছন্দে রেবার লেখা বলিয়া চালানো যায়। বলিলাম, চলবে। ব্যোমকেশ তখন সযত্নে চিঠি লিখতে বসিল। রেবার নাম ছাপা কাগজে ধীরে ধীরে অনেকক্ষণ ধরিয়া লিখিল, চিঠি এরূপ, মাননীয়েষু ব্যোমকেশ বাবু, আপনার চিঠি আর অটোগ্রাফ পেয়ে কত আনন্দ হয়েছে বলতে পারি না। আমার মতো গুণগ্রাহী পাঠক আপনার অনেক আছে। নিশ্চয়ই আপনাকে অটোগ্রাফের জন্য বিরক্ত করে। তবু আপনি যে আমাকে 2 ছত্র চিঠি লিখেছেন, সেজন্য অশেষ ধন্যবাদ। আপনার অটোগ্রাফ আমি সযত্নে আমার খাতায় গেঁথে রাখলাম। আপনার সহৃদয়তায় সাহস পেয়ে আমি নিজের কথা কিছু লিখেছি। আমার স্বামী বিষয় বুদ্ধিহীন এবং মন্দ চরিত্রের লোক। তাই আমার শ্বশুর মৃত্যুকালে তার বিষয় সম্পত্তি সমস্ত আমার নামে উইল করে গিয়েছেন। সম্পত্তি প্রচুর, এবং আমি তাতে আমার স্বামীকে হাত দিতে দিই নাই। আমার সন্দেহ হয় আমার স্বামী আমাকে খুন করবার মতলব আঁটছেন। বোধহয় গুন্ডা লাগিয়েছেন। কি হবে জানি না, কিন্তু আপনি যদি হঠাৎ আমার অপঘাত মৃত্যুর সংবাদ পান, তাহলে দয়া করে একটু খোঁজ খবর নেবেন। আপনি সত্যান্বেষী। অসহায়া নারীর মৃত্যুতে কখনোই চুপ করে থাকতে পারবেন না। আমার প্রণাম নেবেন। ইতি বিনীতা, রেবা সরকার। চিঠিখানি ভাঁজ করিয়া ব্যোমকেশ একটি পুরনো খামের মধ্যে ভরিয়া রাখিল। বেলা 3টের সময় রমণীবাবু আসিলেন।
সঙ্গে একজন ছোকরা পুলিশ। সে রেডিও মিস্ত্রি। তাহার হাতে টেপ রেকর্ডারের বাক্স এবং মাইক ইত্যাদি যন্ত্রপাতি। রমণীবাবু ব্যোমকেশের সঙ্গে পরামর্শ করিয়া মিস্ত্রিকে বলিলেন, বীরেন, তাহলে তুমি লেগে যাও। আগে স্যার, বলিয়া বীরেন লাগিয়া গেল। বসিবার ঘরে টেবিলের মাথায় যে ঝোলানো বৈদ্যুতিক আলোটা ছিল তাহার তারে মাইক লাগানো হইল। টেপ রেকর্ডার যন্ত্রটা বসানো হইল ব্যোমকেশের শয়ন ঘরে। রেকর্ডার চালু হইলে একটু শব্দ হয়, যন্ত্রটা অন্য ঘরে থাকিলে যন্ত্রের শব্দ বসিবার ঘরে শোনা যাইবে না। সব ঠিকঠাক হইলে বীরেন পাশের ঘরে গিয়া দ্বার বন্ধ করিল। আমরা বসিবার ঘরে টেবিলের পাশে বসিয়া সহজ গলায় কথাবার্তা বলিলাম। তারপর পাশের ঘরে গেলাম। বীরেন যন্ত্রের ফিতা উল্টো দিকে ঘুরাইয়া আবার চালু করিল। তখন আমরা নিজেদের কণ্ঠস্বর শুনিতে পাইলাম, বেশ স্পষ্ট আওয়াজ। কোনটা কাহার গলা চিনিতে কষ্ট হয় না। ব্যোমকেশ সন্তুষ্ট হইয়া বলিল, চলবে। চিঠি পাঠিয়ে দিয়েছেন? রমণীবাবু বলিলেন, দিয়েছি, আসবে নিশ্চয়ই। যার মনে পাপ আছে ও চিঠি পাওয়ার পর তাকে আসতেই হবে। আপনি তাকে ব্ল্যাকমেল করতে চান কিনা সেটা সে জানতে চাইবে। আচ্ছা, আমরা এখন যাই, আবার সন্ধ্যের পর আসবো। ঠিক 6টার সময় বীরেনকে লইয়া রমণীবাবু আসিলেন। পুলিশের গাড়ি তাহাদের নামাইয়া দিয়া চলিয়া গেল। রমণীবাবু বলিলেন, একটু আগেই এলাম, কি জানি সুনীল যদি 7টার আগে এসে উপস্থিত হয়। ব্যোমকেশ বলিল, বেশ করেছেন। প্রথমে আপনারা পাশের ঘরে থাকবেন, যাতে সুনীল জানতে না পারে যে পুলিশের সঙ্গে আমার যোগ আছে। আমি আর অজিত বসবার ঘরে থাকব। সুনীল আসার পর আপনি তাক বুঝে আমাদের সঙ্গে যোগ দেবেন। সে ভালো কথা। রমণীবাবু বীরেনকে লইয়া পাশের ঘরে গেলেন এবং দরজা ভেজাইয়া দিলেন। আমরা দুজনে আসর সাজাইয়া অপেক্ষা করিয়া রহিলাম। ক্রমে অন্ধকার হইল। আমি আলো জ্বালিয়া দিয়া বসিলাম। ব্যোমকেশ সকালবেলার সংবাদপত্রটা তুলিয়া লইয়া চোখ বুলাইতে লাগিল। আমি সিগারেট ধরাইলাম। কান দুটা অতিমাত্রায় সচেতন হইয়া রহিল। 7টা বাজিবার কয়েক মিনিট আগেই ডাকবাংলোর সদরে একটি মোটর আসিয়া থামার শব্দ শোনা গেল। আমরা দৃষ্টি বিনিময় করিলাম। মিনিট 2-3 পরে সুনীল সরকার দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। রমণীবাবু যে বর্ণনা দিয়েছিলেন তাহার সহিত বিশেষ গরমিল নাই। উপরন্তু লক্ষ্য করিলাম তাহার বিভক্ত ওষ্ঠধারের ফাঁকে দাঁতগুলো কুমিরের দাঁতের মতো হিংস্র, ভোঁতা মুখে ধারালো দাঁত। সব মিলাইয়া চেহারাটি নয়নরঞ্জন নয়, তার উপর দুশ্চরিত্র। প্রতিভক্তিতে রেবা হয়তো সীতা সাবিত্রীর সমতুল্য ছিল না, কিন্তু সেই জন্য তাহাকে দোষ দেওয়া যায় না। সুনীল সরকার স্পষ্টতই রাম কিংবা সত্যবানের সমকক্ষ নয়। সুনীল বোকার মতো কিছুক্ষণ দ্বারের কাছে দাঁড়াইয়া রহিল। শেষে ভাঙা ভাঙা গলায় বলিল, ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ খবরের কাগজের উপর দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়াছিল। ঘাড় ফিরাইয়া বলিল, সুনীলবাবু আসুন। নেলা ক্যাবলার মতো ফেল ফেলে মুখের ভাব লইয়া সুনীল টেবিলের কাছে আসিয়া দাঁড়াইল। কে বলিবে তাহার ঘটে গোবর ছাড়া আর কিছু আছে। ব্যোমকেশ শুষ্ক কঠিন দৃষ্টিতে তাহাকে আপাতমস্তক নিরীক্ষণ করিয়া বলিল, আপনার অভিনয় ভালোই হচ্ছে, কিন্তু যতটা অভিনয় করছেন ততটা নির্বোধ আপনি নন। বসুন। সুনীল থপ করিয়া চেয়ারে বসিয়া পড়িল। সুপ্তুল চক্ষে ব্যোমকেশকে পরিদর্শন করিয়া স্খলিত স্বরে বলিল, কি বলছেন? ব্যোমকেশ বলিল, কিছু না। আপনি যখন বোকামের অভিনয় করবেনই তখন ও আলোচনায় লাভ নেই। সুনীলবাবু,
পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্যে আপনি দুটো মানুষকে খুন করেছেন, এক আপনার স্ত্রী, দুই হুকুম সিং। এখানে এসে আমি সব খবর নিয়েছি। আপনি হুকুম সিংকে দিয়ে স্ত্রীকে খুন করিয়েছিলেন, তারপর নিজের হাতে হুকুম সিংকে মেরেছিলেন। হুকুম সিং ছিল আপনার ষড়যন্ত্রের অংশীদার, তাই তাকে সরানো দরকার ছিল। সে বেঁচে থাকলে সারা জীবন ধরে আপনাকে দহন করত। আপনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। সুনীল হাঁ করিয়া শুনিতেছিল, হাওমাও করিয়া উঠিল। এ কি বলছেন আপনি? রেবাকে আমি মেরেছি? এ কি বলছেন? একটা গুন্ডা যার নাম হুকুম সিং, সে আমার স্ত্রীকে গলা টিপে মেরেছিল। আন্না দেখেছে, আন্না নিজের চোখে দেখেছে হুকুম সিং রেবাকে গলা টিপে মারছে। ব্যোমকেশ বলিল, হুকুম সিং ভাড়াটে গুন্ডা, তাকে আপনি টাকা খাইয়েছিলেন। না না, এসব মিথ্যে কথা। রেবাকে আমি খুন করাইনি। সে আমার স্ত্রী, আমি তাকে ভালোবাসতাম। আপনি রেবাকে কীরকম ভালোবাসতেন তার প্রমাণ আমার পকেটে আছে, বলিয়া ব্যোমকেশ নিজের বুক পকেটের আঙুলে টোকা মারিল। কি? রেবার চিঠি? দেখি কি চিঠি। রেবা আপনাকে কি লিখেছিল? ব্যোমকেশ চিঠি বাহির করিয়া সুনীলের হাতে দিতে দিতে বলিল, চিঠি ছিঁড়বেন না, ওর ফটোস্ট্যাট নকল আছে। সুনীল তাহার সতর্কবাণী শুনিতে পাইল না। চিঠি খুলিয়া দু হাতে ধরিয়া একাগ্র চক্ষে পড়িতে লাগিল। এই সময় নিঃশব্দে দ্বার খুলিয়া রমণীবাবু ব্যোমকেশের চেয়ারের পাশে আসিয়া দাঁড়াইলেন। দুজনে দৃষ্টি বিনিময় হইল। ব্যোমকেশ ঘাড় নাড়িল। চিঠি পড়া শেষ করিয়া সুনীল যখন চোখ তুলিল, তখন প্রথমেই তাহার দৃষ্টি পড়িল রমণীবাবুর ওপর। পলকের মধ্যে তাহার মুখ হইতে নির্বুদ্ধিতার মুখোশ খসিয়া পড়িল। ভোঁতা মুখে ধারালো দাঁত নিষ্ক্রান্ত করিয়া সে উঠিয়া দাঁড়াইল। ও, এই ব্যাপার! পুলিশের ষড়যন্ত্র, আমাকে ফাঁসাবার চেষ্টা। ব্যোমকেশ বাবু, রেবার মৃত্যুর জন্য দায়ী কে জানেন? ওই রমণী দারোগা, বলিয়া রমণীবাবুর দিকে অঙ্গুলি নির্দেশ করিল। আমরা সুনীলের দিক হইতে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না। ব্যোমকেশ সবিস্ময়ে ভ্রু তুলিয়া বলিল, রমণীবাবু দায়ী? তার মানে? সুনীল বলিল, মানে বুঝলেন না? রমণী দারোগা রেবার প্রাণের বন্ধু ছিল, যাকে বলে বধূ। তাই তো আমার ওপর রমণী দারোগার এত আক্রোশ। ঘর কিছুক্ষণ নিস্তব্ধ হইয়া রহিল। আমি রমণীবাবুর মুখের পানে তাকাইলাম। তিনি একদৃষ্টে সুনীলের পানে চাহিয়া আছেন। মনে হয় তাহার সমস্ত দেহ তপ্ত লোহার মতো রক্তবর্ণ হইয়া উঠিয়াছে। ভয় হইল, এখনই বুঝি একটা অগ্নিকাণ্ড হইয়া যাইবে। ব্যোমকেশ শান্ত স্বরে বলিল, তাহলে এই কারণেই আপনি স্ত্রীকে খুন করিয়েছেন? সুনীল বলিল, আমি খুন করাইনি। এই জাল চিঠি দিয়ে আমাকে ধরবেন ভেবেছিলেন? সুনীল চিঠিখানা মুঠির মধ্যে গলা পাকাইয়া টেবিলের উপর ফেলিয়া দিল। সুনীল সরকারকে ধরা অত সহজ নয়। চললাম, যদি ক্ষমতা থাকে আমাকে গ্রেপ্তার করুন, তারপর আমি দেখে নেব। আমরা নির্বাক বসিয়া রহিলাম। সুনীল ময়াল সাপের মতো সর্পিল গতিতে ঘর হইতে বাহির হইয়া গেল। এই কয়েক মুহূর্তে সুনীলের চরিত্র যেন চোখের সামনে মূর্তি ধরিয়া দাঁড়াইল। সাপের মতো খল, কপট, নৃশংস। হঠাৎ খোনা তুলিয়া ছোবল মারে, আবার গর্তের মধ্যে অদৃশ্য হইয়া যায়। সাংঘাতিক মানুষ। রমণীবাবু একটা অতি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চেয়ারে বসিয়া পড়িলেন। ব্যোমকেশ কতকটা নিজ মনেই বলিল, ধরা গেল না। সহসা বাহির হইতে একটা চাপা গঙানির আওয়াজ আসছিল। সকলে চমকিয়া উঠিলাম। সর্বাগ্যে ব্যোমকেশ উঠিয়া দ্বারের পানে চলিল। আমরা তাহার পিছন পিছন চলিলাম। ডাকবাংলোর সামনে সুনীলের মোটর দাঁড়াইয়া আছে এবং তাহার সামনে চাকার পাশে মাটির উপর যে মূর্তিটা পড়িয়া আছে তাহা সুনীলের। তাহার পিঠের উপর হইতে একটা ছুরির মুঠ উঁচু হইয়া আছে।
মৃত্যু যন্ত্রণায় সুনীল কাত হইবার চেষ্টা করিল। আমিও ব্যোমকেশ তাহাকে সাহায্য করিলাম বটে, কিন্তু অন্তিমকালে আমাদের সাহায্য কোনো কাজে আসিল না। সুনীল একবার চোখ মেলিল, আমাদের চিনিতে পারিল কিনা বলা যায় না, কেবল অস্ফুট স্বরে বলিল, মুকুন্দ সিং। তারপর তাহার হৃদস্পন্দন থামিয়া গেল। পথের সামনে ও পিছন দিকে তাকাইলাম, কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না। পথ জনশূন্য। আমার বিবশ মস্তিষ্কে একটা প্রশ্ন ঘুরিতে লাগিল, মুকুন্দ সিং কে? নামটা চেনা চেনা। তারপর মনে পড়িয়া গেল, হুকুম সিং এর ভাইয়ের নাম মুকুন্দ সিং। মুকুন্দ সিং ভাতৃহত্যার প্রতিশোধ লইয়াছে। লাশ চালান দেওয়া এবং আইন ঘটিত অন্যান্য কর্তব্য শেষ করিতে 9:30 বাজিয়া গেল। আমরা ফিরিয়া আসিয়া বসিলাম। রমণীবাবুও ক্লান্ত মুখে আসিয়া আমাদের সঙ্গে বসিলেন। বীরেন তখনও পাশের ঘরে যন্ত্র লইয়া অপেক্ষা করিতেছিল। রমণীবাবু তাহাকে ডাকিয়া বলিলেন, তুমি যাও, যন্ত্রটা থাক, আমি নিয়ে যাব। বীরেন চলিয়া গেল। কিছুক্ষণ তিনজনে সিগারেট টানিলাম। তারপর ব্যোমকেশ বলিল, সুনীল আইনকে ফাঁকি দিয়েছিল বটে, কিন্তু নিয়তির হাত এড়াতে পারল না। আশ্চর্য, মাঝে মাঝে গুন্ডারাও অনেক নৈতিক সমস্যার সমাধান করে দিতে পারে। রমণবাবু বলিলেন, একটা সমস্যার সমাধান হলো, কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা সমস্যা তৈরি হলো। এখন মুকুন্দ সিংকে ধরতে হবে। আমার কাজ শেষ হলো না ব্যোমকেশ বাবু। কিছুক্ষণ নীরবে সিগারেট টানিবার পর ব্যোমকেশ বলিল, সুনীলের অভিযোগ সত্যি? কেমন? রমণীবাবু নিঃশ্বাস ফেলিয়া বলিল, হ্যাঁ। আমার আর এবার বাড়ি এক শহরে, এক পাড়ায়। ওকে ছেলেবেলা থেকে চিনতাম, কিন্তু ভালোবাসাবাসি ছিল না। তারপর এবার যখন ওই রাক্ষসটার সঙ্গে বিয়ে হলো, তখন এই শহরেই ওর সঙ্গে আবার দেখা হলো। রেবা মন্দ ছিল না, কিন্তু কি জানি কেমন করে কি হয়ে গেল। সুনীল যে জানতে পেরেছে তা একবার সন্দেহ হয়নি। সুনীলকে আহাম্মক ভেবেছিলাম। তারপর রেবা যখন মারা গেল তখন বুঝলাম সুনীল কেউটে সাপ। তারপর ফাঁসাবার চেষ্টা করেছিলাম। শেষে আপনি এলেন, আপনার সাহায্যে শেষ চেষ্টা করলাম। ব্যোমকেশ বলিল, যে চিঠির ছেঁড়া অংশটা আপনি আমাকে দিয়েছিলেন, সেটা রেবা আপনাকে লিখেছিল। রমণীবাবু বলিলেন, হ্যাঁ, আমাদের দেখাশোনা বেশি হতো না। রেবা আমাকে চিঠিতে লিখত, মনের প্রাণের কথা লিখত। অনেক চিঠি লিখেছিল, কিন্তু রেবার কথা আর নয়। ব্যোমকেশ বাবু, এখন বলুন টেপ রেকর্ডারে কি হবে? ব্যোমকেশ বলিল, কি আর হবে, ওটা মুছে ফেলা যাক, আসুন। পাশের ঘরে গিয়া আমরা রেকর্ডার চালাইলাম। সদ্যমৃত সুনীলের জীবন্ত কণ্ঠস্বর শুনিলাম। তারপর ফিতা মুছিয়া ফেলা হইল।